আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি সেশন 2 ও 3 ভ্যারিয়েবল ভারী মজার এটি নিয়ে আলোচনা করব। তো আজকে ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল কিভাবে ব্যবহার হয় এবং ভ্যারিয়েবল ব্যবহার করে যে প্রোগ্রামগুলো আছে এই সেশনে দেওয়া সেগুলো কোডিং করে সেগুলোর আউটপুট তোমাদের আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক ভ্যারিয়েবল বিষয়টা আসলে কি। ভ্যারিয়েবল বিষয়টা হচ্ছে প্রোগ্রামের ভিতর তথ্য সঞ্চয় করে রাখার একটি মাধ্যম। এই ভ্যারিয়েবলকে অনেকটা বাক্সের সাথে তুলনা করা যায়, যার ভিতরে আমরা তথ্য জমা রাখতে পারি এবং প্রোগ্রামে এই বাক্সটিকে ব্যবহার করতে পারি। আবার ভ্যারিয়েবল শব্দটির অর্থ পরিবর্তনশীল, অর্থাৎ ভ্যারিয়েবলের এক লাইনে আমরা কোনো একটি তথ্য জমা রাখার পর পরবর্তী লাইনে সেই তথ্য পরিবর্তন করে আমরা অন্য একটি তথ্য জমা রাখতে পারি। তো আমাদের যে আমাদের তো সবারই একটা নির্দিষ্ট নাম আছে চেনার জন্য, তাই না? তো আমাদের এই ভ্যারিয়েবল যে আমরা ঘোষণা করব বা ভ্যারিয়েবল ব্যবহার করব, এই ভ্যারিয়েবলেরও একটি নির্দিষ্ট নাম দিতে হবে, যেই নামটি ব্যবহার করে আমরা প্রোগ্রামে তাকে ব্যবহার করতে পারবো। তো এখানে একটা উদাহরণ হিসাবে দেওয়া আছে যে নাম্বার নামে একটি ভ্যারিয়েবল ঘোষণা করা হলো এবং এই নাম্বার নামে ভ্যারিয়েবল ভিতরে আমরা 7 যে সংখ্যাটা বা ডিজিটটা দেওয়া আছে এটাকে আমরা নাম্বারের ভিতর অ্যাসাইন করব। অর্থাৎ আমি এই নাম্বারটাকে এখন ব্যবহার করলে আমরা 7 যে সংখ্যাটা এটা ব্যবহার করা হবে। তো এখানে এই নাম্বারটা একটা বাক্সের মতো কাজ করছে, অর্থাৎ এই জিনিসটাকে আমি প্রোগ্রামে নিয়ে বেড়াবো আর এই 7 কে আমি দেখবও না। অর্থাৎ নাম্বার ব্যবহার করলে এই 7 যে অঙ্কটা আছে এটা প্রোগ্রামে ব্যবহার হবে। তো এটা কিভাবে ব্যবহার হবে আমরা পরবর্তীতে যে প্রোগ্রামগুলো আছে এই সেশনেই আমি এখানে দেখাচ্ছি। তো তার আগে এই ভ্যারিয়েবল নাম দেওয়ার সময় আমরা আমাদের কিছু শর্ত বা কিছু দিক খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমরা যে ভ্যারিয়েবলের নামগুলো ঘোষণা করব সেগুলোর নাম ঘোষণা করার জন্য কিছু শর্ত আছে, এই শর্তগুলো আমাদের দেখে নিতে হবে। তো প্রথমত যে ভ্যারিয়েবলের নাম সবসময় আমাদের একটি শব্দে হতে হবে। একাধিক শব্দ যদি আমরা করতে চাই তাহলে এই একাধিক শব্দের ভিতরে স্পেসগুলো বাদ দিতে হবে, অথবা একাধিক শব্দ যদি আমরা ভ্যারিয়েবলের নামকরণ করতে চাই তাহলে এই একাধিক শব্দের মধ্যে আন্ডারস্কোর চিহ্নটি দিতে হবে। তো এই বিষয়টা আমাদের এখানে ছকের মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝানো আছে যে ভ্যারিয়েবলের সঠিক নামকরণ কিভাবে করা হয়েছে। দেখো যে এটা যদি আমরা ভ্যারিয়েবলের নামকরণ ধরে নেই যে মাই ভ্যারিয়েবল, দেখো যে এখানে মাই ভ্যারিয়েবল দুইটি শব্দ, বাট এখানে কোনো স্পেস নেই, অর্থাৎ এটা ভ্যারিয়েবলের নামকরণ করা সঠিক হয়েছে। এবং পরবর্তীতে ভ্যারিয়েবলের ভুল নামকরণ, এখানে দেখো মাই স্পেস ভ্যারিয়েবল, অর্থাৎ স্পেস দেওয়ার কারণে এই ভ্যারিয়েবল এর নামটি ভুল হয়েছে, এটি ভুল নামকরণ, এভাবে নামকরণ করা যাবে না। দ্বিতীয় লাইনে এই একাধিক শব্দ ব্যবহার হয়েছে, এখানে দিস আন্ডারস্কোর ভ্যারিয়েবল আন্ডারস্কোর ইজ আন্ডারস্কোর কুল, এখানে এটা কিন্তু ভ্যারিয়েবলের নামকরণ করা সঠিক হয়েছে। অর্থাৎ এখানে আমরা একাধিক শব্দ ব্যবহার করছি, কিন্তু এই একাধিক শব্দের মাঝে যে আন্ডারস্কোর গুলো ব্যবহার করছি যার কারণে পুরোটাকে একটি শব্দ হিসাবে ধরে নিবে এবং এই ভ্যারিয়েবলের নামকরণ করাটি সঠিক হয়েছে। এখানে এই ভ্যারিয়েবলের নামকরণ যদি এখানে স্পেস দিতাম, আন্ডারস্কোর না দিতাম, স্পেস থাকতো, তাহলে আমাদের এই ভ্যারিয়েবলের নামকরণটা ভুল হিসাবে ধরে নিত। তারপরে হচ্ছে দ্বিতীয় শর্ত, ভ্যারিয়েবলের নামকরণের দ্বিতীয় শর্ত হচ্ছে ভ্যারিয়েবলের নামের প্রথম অক্ষর অবশ্যই ছোট হাতের এ থেকে জেড অথবা বড় হাতের এ থেকে জেড অথবা আন্ডারস্কোর হতে হবে। অর্থাৎ এই তিনটি বিষয় অবশ্যই প্রথম অক্ষর হতে হবে এবং প্রথম অক্ষর কোনো সংখ্যা অর্থাৎ 0 থেকে 9 বা অন্য কোনো প্রতীক চিহ্ন যেমন গুণ চিহ্ন বা মাইনাস চিহ্ন ইত্যাদি হতে পারবে না। প্রথম অক্ষরের পর বাকি অক্ষরগুলোতে যে কোনো সংখ্যা 0 থেকে 9 বা এ থেকে জেড বা এ বড় হাতের এ থেকে জেড বা আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। তবে ভ্যারিয়েবলের নামে অন্য কোনো প্রতীক চিহ্ন যেমন @ ডলার সাইন, তারপর হচ্ছে মডুলাস, তারপর হচ্ছে অ্যান্ড চিহ্ন, হ্যাশ, বিস্ময় সূচক চিহ্ন এবং প্লাস, এই যে বিশেষ চিহ্ন বা বিশেষ ক্যারেক্টার এগুলো ব্যবহার করা যাবে না ভ্যারিয়েবলের ভিতরে। তাহলে কি দাঁড়ালো,
অবশ্যই এ থেকে জেড ছোট হাতের অথবা বড় হাতের এ থেকে জেড অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে। অর্থাৎ এখানে এই ভেরিয়েবলের সঠিক নামকরণ এবং ভেরিয়েবলের ভুল নামকরণ গুলো দেখলে আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। তো এখানে দেখো যে জেড অন ওয়াই এ এন এটা সঠিক হয়েছে, এবং এখানে জেড বিস্ময়সূচক চিহ্ন ওয়াই এ এন এটা ভুল হয়েছে, কারণ এখানে আমরা ভেরিয়েবলের নামে কখনো এই স্পেশাল ক্যারেক্টার বা প্রতীক চিহ্ন ব্যবহার করতে পারবো না, এই জন্য এই নামকরণটা ভুল হয়েছে। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে এটা আমরা ভেরিয়েবলের নাম হিসেবে ঘোষণা করতে পারি, বাট 8a এটা আমরা ভেরিয়েবলের নাম হিসেবে ঘোষণা করতে পারি না, কারণ আমাদের শর্তেই উল্লেখ আছে যে অবশ্যই এ থেকে জেড ছোট হাতের অথবা এ থেকে জেড বড় হাতের অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে। তো এখানে শর্তের সাথে মিল পাওয়া যাচ্ছে না, এই জন্য এই নামকরণটা ভুল হয়েছে। দ্বিতীয়টার ক্ষেত্রে আন্ডারস্কোর ভ্যারিয়েবল এটাও কিন্তু একটা ভ্যারিয়েবলের নাম হিসেবে আমরা ঘোষণা করতে পারবো। এখানে দেখো ডলার সাইন ভ্যারিয়েবল, এখানে অবশ্যই এটা ভুল হয়েছে, কারণ এখানে ডলার সাইন যে স্পেশাল ক্যারেক্টার এটা আমরা কোনো সময় ভ্যারিয়েবলের নাম হিসাবে বা ভ্যারিয়েবলের নামের ভিতরে ব্যবহার করতে পারবো না। এখানে দেখো চতুর্থটার ক্ষেত্রে মাই নেম আন্ডারস্কোর নেম, মাই আন্ডারস্কোর নেম, এখানে এটা ঠিক হয়েছে এবং এটা ভুল হয়েছে, কারণ এখানে আমরা এই স্পেশাল ক্যারেক্টার @অফ মাই আন্ডারস্কোর নেম ব্যবহার করছি। এখানে স্পেশাল @অফ ব্যবহার করার কারণে এটা আমাদের ভুল হয়েছে। তারপরে এই যে ভ্যারিয়েবলের নামকরণের তৃতীয় নাম্বার শর্ত এখানে যেটা দেওয়া আছে যে পাইথন একটি কেস সেনসিটিভ প্রোগ্রামিং ভাষা, তাই একই অক্ষর ছোট হাতের ও বড় হাতের হলে পাইথন তাদের দুটি ভিন্ন ভ্যারিয়েবল হিসাবে বিবেচনা করবে। অর্থাৎ কেস সেনসিটিভ, ছোট হাতের হলে একটা ভ্যারিয়েবল, বড় হাতের হলে অন্য আরেকটি ভ্যারিয়েবল হিসাবে কাউন্ট করবে। অর্থাৎ এখানে দেখো যে মাই আন্ডারস্কোর ভ্যারিয়েবল আর মাই আন্ডারস্কোর ভ্যারিয়েবল দুটাই কিন্তু একই, কিন্তু এখানে দেখো যে প্রথমটার ক্ষেত্রে এম বড় হাতের এবং দ্বিতীয়টার ক্ষেত্রে এম ছোট হাতের দেওয়া আছে, তাই ছোট হাতের এবং বড় হাতের হওয়ার কারণে এখানে দুইটি ভিন্ন ভ্যারিয়েবল হিসেবে বিবেচিত হবে। তো এখানে আমরা যে শর্তগুলো দেখলাম এই শর্তগুলোর আলোকে এখানে একটা ছক দেওয়া আছে, এখানে ভ্যারিয়েবলের নামকরণ করা আছে এবং এখানে সেটা সঠিক না ভুল আমাদের চিহ্নিত করতে হবে। দেখো যে এটা বিডি আন্ডারস্কোর ক্যাপ অন টেল এই ভ্যারিয়েবলের নামকরণ করাটা সঠিক হয়েছে। দ্বিতীয়টার ক্ষেত্রে প্রথমে 8 ক্লাস আন্ডারস্কোর সেকশন সি এটা দিয়ে অর্থাৎ 8 দিয়ে শুরু করার কারণে এই ভ্যারিয়েবলের নামকরণ করাটা ভুল হয়েছে। অর্থাৎ আমরা সংখ্যা দিয়ে কখনো ভ্যারিয়েবলের নামকরণ শুরু করতে পারবো না। তারপরে ডিজিটাল আন্ডারস্কোর, এখানে যাই হোক এটা ঠিক আছে। তারপরেরটা এই ভ্যারিয়েবলের নামকরণটা ভুল আছে, কারণ এখানে @অফ ব্যবহার করছে। তারপর হচ্ছে টাইগার নামকরণ করাটা ঠিক আছে। তারপরে এই রোবোটিক্স স্পেস লার্নিং, এখানে স্পেস থাকার কারণে এই নামকরণ করাটা ভুল হয়েছে। আবার ভ্যারিয়েবলের মধ্যে তথ্য জমা করার জন্য আমরা সমান চিহ্ন ব্যবহার করি, অর্থাৎ ওই আগে আমি দেখাইলাম নাম্বারের ভিতর 7 প্রবেশ করানোর জন্য বা জমা রাখার জন্য আমরা সমান চিহ্নটা ব্যবহার করছি। অর্থাৎ ভ্যারিয়েবলে তথ্য জমা রাখার জন্য আমরা সমান চিহ্ন ব্যবহার করব, একে বলা হয় ভ্যালু অ্যাসাইন করা। ধরি আমাদের একটি ভ্যারিয়েবল আছে কাউন্ট, কাউন্টের মধ্যে যদি 5 রাখতে চাই তাহলে প্রোগ্রামে আমরা লিখব কাউন্ট সমান 5, অর্থাৎ এই কাউন্ট নামের ভ্যারিয়েবলের ভিতরে আমরা 5 কে অ্যাসাইন করে দিলাম। তারপরে এখন আমরা যদি এই কাউন্ট কে প্রিন্ট করি অর্থাৎ প্রিন্ট কাউন্ট, তাহলে আমাদের আউটপুট কি আসবে এটা বলো তো কি আসবে। এখানে আমরা যদি প্রোগ্রামটা এভাবে কোডিং করি, ধরো আমি এখানে যদি প্র্যাকটিক্যালি তোমাদের দেখাই যে প্রিন্ট অর্থাৎ প্রথমে ভ্যারিয়েবল ঘোষণা কাউন্ট স্পেস 5, অর্থাৎ কাউন্টের ভিতর কাউন্ট নামক ভ্যারিয়েবলের ভিতর আমরা 5 কে অ্যাসাইন করলাম এবং প্রিন্ট করলাম হচ্ছে কাউন্ট। এখানে এই প্রোগ্রামটি কোডিং করার পর আউটপুট কি আছে আমরা দেখে নেই। তো এটা করার জন্য আমাদের এই রান করার জন্য যে বাটনটা আছে সবুজ বাটনটা, এটাতে ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো আমাদের সামনে 5 আউটপুট আসছে। আমরা প্রিন্ট করেছি কাউন্টকে, বাট আউটপুট আসলো 5। এর মানে কি দাঁড়ালো যে কাউন্টের ভিতরে থাকা মানটা এখানে আমাদের আউটপুট দেখালো, অর্থাৎ কাউন্ট মানে 5 বোঝাচ্ছে এখানে।
তো এভাবেই আমরা এই ভ্যারিয়েবল গুলো ব্যবহার করব। তো এরপরে আমাদের যেগুলো আছে সেগুলো দেখি একটু, যে এখানে দেখো আরো একটা বিষয় এখানে দেখা হয়েছে যে একটি ভ্যারিয়েবলের মান পুরো প্রোগ্রামে একাধিকবার পরিবর্তন করা যায়। ধরো এখানে ভ্যালু আন্ডারস্কোর নাও সমান অন, অর্থাৎ প্রথমে আমরা এই ভ্যালু এই ভ্যারিয়েবলের ভিতরে ওয়ান কে অ্যাসাইন করলাম, তারপরে প্রিন্ট করলাম ভ্যালু নাও, অর্থাৎ ওয়ান প্রিন্ট হয়ে গেল। তারপরে ভ্যালু নাও এর ভিতর আবার অন্য একটা মান অ্যাসাইন করলাম, তারপরে সেটাকে প্রিন্ট করলাম। তারপরে ভ্যালু নাও এর ভিতর আবার অন্য একটা মান অ্যাসাইন করলাম এবং সেটাকে প্রিন্ট করলাম। তাহলে আমাদের আউটপুট কি আসবে আমরা একটু এখানে দেখে নেই। তো এখানে আমরা এটা করার জন্য প্রোগ্রামটা কোডিং করতে পারি যে ভ্যালু আন্ডারস্কোর নাও ইকুয়াল 1 প্রিন্ট ভ্যালু আন্ডারস্কোর নাও। তারপরে দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা এটাকে যদি কপি পেস্ট করে দেই, ধরো প্রথমটার ক্ষেত্রে 1 রাখলাম, দ্বিতীয়টার ক্ষেত্রে 2 রাখলাম, তৃতীয়টার ক্ষেত্রে 3 রাখলাম। এখন দেখো যে আউটপুটটা কি আছে। দেখো যে আউটপুট আসছে 1 2 3, অর্থাৎ প্রথমে আমরা ভ্যালু নেওয়ার ভিতরে 1 রাখছিলাম যেটা প্রিন্ট করছি, দ্বিতীয় ক্ষেত্রে 2 রাখছি এবং প্রিন্ট করছি, তৃতীয় ক্ষেত্রে 3 রাখছি এবং প্রিন্ট করছি। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে ভ্যালু নাও একটা নামেরই ভ্যারিয়েবল, বাট আমরা এটাকে একাধিক লাইনে একাধিক তথ্য জমা করে সেটার মান প্রিন্ট করতে পারি বা সেটা আমরা ব্যবহার করতে পারি। তো তাহলে এটার আউটপুট দাঁড়াবে আমাদের এখানে 1 2, এই প্রোগ্রামের আউটপুট হবে 1 2 3। তো আমরা এই ছকটি পূরণ করে দেব। আমরা প্রোগ্রামে বিভিন্ন রকমের ডাটা ব্যবহার করি, এটাকে আমরা ডাটা টাইপ হিসেবে চিহ্নিত করি। যেমন এখানে যে পাইথন প্রোগ্রাম এর কিন্তু ডাটা টাইপ অনেক সমৃদ্ধ, তার মধ্যে কিছু বেসিক ডাটা টাইপ এখানে দেওয়া হয়েছে, যেমন ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, বুল। অর্থাৎ আমরা ইন্টিজার এটা মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা নিয়ে যখন আমরা কাজ করতে চাই প্রোগ্রামের ভিতর বা ভ্যারিয়েবলের ভিতর পূর্ণ সংখ্যা নিতে চাই, তখন আমরা এই ইন্টিজার টাইপটা ব্যবহার করব। অর্থাৎ এখানে ভ্যারিয়েবল a সমান 5, অর্থাৎ এখানে ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ঘোষিত হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে ফ্লোট, এটা হচ্ছে ডাটা টাইপের অন্য একটা রূপ, অর্থাৎ দশমিক যুক্ত সংখ্যা নিয়ে কাজ করার জন্য এই ফ্লোট ডাটা টাইপটা আমরা ব্যবহার করব। অর্থাৎ ফ্লোট মানে হচ্ছে ফ্লোটিং নাম্বার, এই ফ্লোটিং নাম্বার থেকে আমরা সংক্ষেপে ফ্লোট হিসাবে চিহ্নিত করা হয়েছে। তো এখানে ডাটা টাইপটা এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, এটার ভিতরে আমরা দশমিক যুক্ত সংখ্যা রাখার জন্য এই ফ্লোট অর্থাৎ ফ্লোট ডাটা টাইপটা ব্যবহার করব। তৃতীয় ক্ষেত্রে স্ট্রিং, ভ্যারিয়েবলে যদি কোনো টেক্সট বা অক্ষর জাতীয় তথ্য জমা রাখতে চাই তাহলে সেটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল হবে, অর্থাৎ str, স্ট্রিং এর শর্ট করে str রাখা হয়েছে। তো এখানে স্ট্রিং টাইপের ডাটা তো জমা রাখার জন্য ভ্যারিয়েবলের ভিতর আমরা এই কোটেশন ব্যবহার করব সব সময়, অর্থাৎ a নামের ভ্যারিয়েবলের ভিতর স্ট্রিং টাইপের ডাটা জমা রাখার জন্য এই কোটেশনটা ব্যবহার করব, অর্থাৎ সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনও ব্যবহার করলে সমস্যা হয় না, সিঙ্গেল কোটেশন ব্যবহার করা যায়। তো কোটেশনের ভিতর কোনো কিছু আমরা যদি লিখি সেটা হচ্ছে স্ট্রিং টাইপের ডাটা হয়ে যাবে। তারপর হচ্ছে বুল টাইপের ডাটা টাইপ, কোন ভ্যারিয়েবলে শুধুমাত্র দুইটি তথ্য আমরা জমা রাখতে চাচ্ছি, অর্থাৎ সত্য অথবা মিথ্যা, এই দুইটিকে রাখতে চাইলে আমরা এই বুল টাইপের ডাটা টাইপ ব্যবহার করব, বুল ডাটা টাইপটি ব্যবহার করব। অর্থাৎ বুল মানে হচ্ছে বুলিয়ান, অর্থাৎ যেটা ট্রু আর ফলস বোঝায়। অর্থাৎ এ সমান যদি ট্রু ঘোষণা করি তাহলে এটা হয়ে গেল বুল টাইপের ডাটা। এটা কিন্তু এটা টেক্সট হিসাবে কাউন্ট করবে না, এটা বুল ডাটা টাইপ হিসাবে কাউন্ট করবে, স্ট্রিং হিসাবে কাউন্ট করবে না। অর্থাৎ এখানে আমরা কোটেশন দেইনি।
চারটি ডাটা টাইপ জানলাম: ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং এবং বোল। তো আমরা প্রোগ্রামে কিন্তু এই কোনো একটা যদি ডাটা নেই এবং সেটার যদি টাইপ জানতে চাই, সেটার জন্য আমরা একটা ফাংশন ইউজ করতে পারি। এখানে টাইপ ফাংশনটা ইউজ করব আমরা। তো এখানে এটা এভাবে ইউজ করতে পারি যে ধরো এটাকে ধরো 23.07, এইটার টাইপটা আমি জানতে চাচ্ছি প্রোগ্রাম করে। তো এটা করার জন্য আমাকে একটি ভ্যারিয়েবল ঘোষণা করতে হবে, অর্থাৎ my underscore ভ্যারিয়েবল নামে একটা ভ্যারিয়েবল ঘোষণা করলাম, ইকুয়াল তার ভিতরে দিয়ে দিলাম 23.07। তারপরে প্রিন্ট মাই ভ্যারিয়েবল, অর্থাৎ এখানে 23.07 এটা প্রিন্ট করবে। তারপরে হচ্ছে প্রিন্ট টাইপ মাই ভ্যারিয়েবল, অর্থাৎ টাইপটা আমি জানতে চাচ্ছি মাই ভ্যারিয়েবলের, এই টাইপ ফাংশন ব্যবহার করে। তো এটা করার জন্য আমরা এই প্রোগ্রামটা যদি কোডিং করি তাহলে দেখো যে কি আছে। অর্থাৎ এখানে যদি আমরা my variable equal 23.07 এবং print my variable লিখলাম এবং এই my variable এর টাইপটা আমি জানতে চাচ্ছি, সেক্ষেত্রে টাইপ ইকুয়াল my variable। দেখো এটা যদি আমরা রান করি তাহলে আমরা কি দেখতে পাবো। তো এখানে আমরা রান করে দেখি, এখানে প্রোগ্রামটিতে কিছু একটি ভুল আসছে। তো এটা ভুল কোথায় আসলে আমরা একটু চেক করে নেব। my underscore variable equal 23 পয়েন্ট এত, প্রিন্ট এত। এখানে দেখো যে লাইন 3 তে ভুল দেখাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু কোথায় ভুল আছে না আছে আমরা কিন্তু এখানে আমাদের একটু যদি খেয়াল করে দেখতে পাবো। এখানে দেখো যে লাইন 3 তে ভুল আছে, প্রিন্ট এই যে কোথায় ভুল আছে সেটাও দেখাচ্ছে। তো আমি এখানে যদি আরো একটি ক্লোজিং ব্র্যাকেট দেই তাহলে সেটা ঠিক হবে। দেখো যে 23.07 এই ক্লাসটা হচ্ছে বা টাইপটা হচ্ছে ফ্লট, অর্থাৎ আমাদের বই যেটা দেওয়া আছে উত্তর 23.07, ক্লাসটা হচ্ছে ফ্লট টাইপের এটা ডাটা। সেক্ষেত্রে আমরা এটা এইভাবে যাচাই করে নিতে পারবো। তো আমরা তাহলে এখন প্রোগ্রাম করেও আমরা কি ধরনের ডাটা সেটা এটা দেখাতে পারবো। তো তারপরে আমরা আমাদের যে ভ্যারিয়েবল গুলো ডেটা টাইপ বের করার চেষ্টা করি। এখানে কিছু আমাদের ছকে কিছু ডেটা টাইপ দেওয়া আছে, এগুলো কি ধরনের ডেটা টাইপ এগুলো আমরা চিহ্নিত করব। তো এখানে দেখো এপি নামের ভ্যারিয়েবলে ট্রু নামের একটা ডাটা রাখা হয়েছে। তো এই ট্রু নামের ডাটাটা আসলে কি ডেটা টাইপের ডাটা, এটা হচ্ছে বুল ডেটা টাইপের ডাটা, এটা আমি লিখে রাখছি। তারপরে দেখো my underscore ভ্যারিয়েবল নামের যে ভ্যারিয়েবল, এটার ভিতরে আমরা কোটেশন দিয়ে একটা লাইন লিখে রাখছি। তো এটা তাহলে কোটেশন ব্যবহার করে আমরা কি ধরনের ডাটা টাইপ ব্যবহার করি সেটা কিন্তু আমি আগেই দেখাইছি, সেটা হচ্ছে স্ট্রিং টাইপের ডাটা। তারপরে এফ নামের ভ্যারিয়েবলের ভিতর 23 নামে আমরা একটা ডাটা রাখছি, যেটা অবশ্যই ইন্টিজার টাইপের ডাটা। এখানে এফটা হচ্ছে ভ্যারিয়েবল নেম, এই এফ এর ভিতরে আমরা 23 রাখছি, অর্থাৎ এটা একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানেই হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ। তারপর হচ্ছে স্ট্যাটাস আন্ডারস্কোর ইচ, এখানে ফলস রাখছি, ফলস নামের ডাটাটা রাখছি, বাট এখানে কোটেশন ব্যবহার করছি। কোটেশন ব্যবহার করার কারণেই এটা হচ্ছে স্ট্রিং টাইপের ডাটা হয়ে গেছে। এটা আমাদের কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এটা কিন্তু অনেক সময় ভুল করতে পারি যে ফলস মানেই যে এটা বুলিয়ান টাইপের ডাটা, এটা কিন্তু না, এটা কিন্তু কোটেশনের ভিতরে রাখছি, অর্থাৎ এটা স্ট্রিং টাইপের ডাটা। তারপরে নাম্বার আন্ডারস্কোর নাও ইকুয়াল 12.789, অর্থাৎ এখানে আমরা একটা দশমিক যুক্ত সংখ্যা রাখছি। দশমিক যুক্ত সংখ্যা মানে হচ্ছে ফ্লোট ডেটা টাইপ। তারপরে সেকশন, তারপর কোটেশন বি, এটা অবশ্যই স্ট্রিং ডেটা টাইপ। তো আমরা তাহলে ডেটা টাইপ গুলো অবশ্যই বুঝতে পারলাম। তো এগুলো তোমরা সবাই নিজে নিজে শর্তগুলো দেখে বারবার নিজেকে ঝালিয়ে নিবে এবং বোঝার চেষ্টা করবে। তো ধন্যবাদ শিক্ষার্থীরা, এবং পরবর্তী ক্লাসগুলো তোমাদের আমি খুব
ধন্যবাদ শিক্ষার্থীরা।